শেষ স্বাধীন নবাব যেটা তৈরি করেছিল, যে প্রাসাদ যিনি তৈরি করেছিলেন সেটা হচ্ছে এই জায়গাটা, যে জায়গাটা আজও অবহেলিত, যে এই জায়গাটার উপর একটু নজর দেওয়া হোক, তাই তো দিদি? একদম তাই। এবং এই জায়গাটা হাইকোর্টে মামলা চলছে, এই জায়গাটার প্রতি একটু নজর দেওয়া হোক। আমাদের মুর্শিদাবাদের ঐতিহ্য, গোটা বাঙালি জাতির ঐতিহ্য, গোটা ভারতবর্ষের ঐতিহ্য এই জায়গাটায় লুকিয়ে আছে। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটা এমন ভাবে ভাইরাল করুন যেন এই ভিডিওটা প্রত্যেকটা বাঙালি যেন দেখতে পায়। কে তো নবাবের নাম বললেই সেটা সিরাজের নামই আসবে, বারবার করে আসবে। এটা আমি বলছি বলে না, আর আপনারা যারা অস্বীকার করছেন তাদের অস্বীকারেও কিছু যায় আসবে না। যদি কাউকে আচমকা প্রশ্ন করা হয় নবাব, উত্তর আসবে সিরাজ। একদম খুব চেষ্টা। এবং হিরাজিল প্রাসাদের একটু ইতিহাসটা বলে দিই। হিরাজিল প্রাসাদের ইতিহাস আমরা একটু ঘুরতে ঘুরতে বলবো, আমরা এই ভিত্তিপ্রস্তর থেকে একটু এগিয়ে গিয়ে যাবো, ঠিক আছে? তো এই অংশটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই অংশটা কিন্তু অনেকটা জমি নিয়েছিল, মানে প্রায় 68 বিঘা জমি নিয়ে হিরাজিল প্রাসাদ। এবার নবাব সিরাজউদ্দৌলা কেমন মানুষ ছিলেন, তিনি তো তার মধ্যে যে কতটা শৈল্পিক গুণাবলী ছিল সেটা কিন্তু আগে কেউ বুঝতে পারেনি। সবাই জানতেন যে সুজাউদ্দিন যিনি ছিলেন বাংলার পূর্বতন নবাব, মানে আলিবর্দী খাঁর আগের নবাব যিনি ছিলেন, মানে মুর্শিদকুলি খাঁর জামাই সুজাউদ্দিন, যার রশনিবাগে সমাধি রয়েছে, তাকে বাংলার শাহজাহান বলা হতো। তার মানে স্থাপত্য দেখবার মতো, রশনিবাগ, ফরাবাগ, হ্যাঁ, চেল সেতুনকেও সাজিয়েছিলেন। তো কেউ বুঝতে পারেনি যে মানে পরবর্তী নবাবরা কেউ এতটা শৌখিন হতে পারে। নবাব সিরাজ যখন মনে করলেন যে না, তার একটা আলাদা প্রাসাদ চাই, তিনি তার দাদুর কাছে আবদার করলেন, এবং সেই আবদার করার পরেই কিন্তু এই হিরাজিল, মানে ওই চেহেল সেতুন থেকে বেশ খানিকটা দূরে ভাগীরথীর পশ্চিম পাড়ে, কারণ নবাব সিরাজের এখান থেকে সিরাজউদ্দৌলা দাঁড়িয়ে আমরা একটু কথাটা বলি। নবাব সিরাজের পশ্চিম পাড়ের প্রতি বিশেষ একটা মানে আগ্রহ ছিল। পশ্চিম পাড় মানে এটা পশ্চিম পাড়। তার কারণ হচ্ছে উনি রশনিবাগ, ফরাবাগে খেলে বড় হয়েছেন বা মানুষ হয়েছেন, তো তার একটা আলাদা একটা অ্যাটাচমেন্ট ছিল পশ্চিম পাড়ে। তো এইখানে উনি এই 68 বিঘা জমি নিয়ে একটা 3 মহলা বিশিষ্ট প্রাসাদ নির্মাণ করেছিলেন, যে প্রাসাদে এমতাজমহল, রংমহল এবং দরবার মহল ছিল, এবং তিনি এখানে থাকতেন। দরবার মহলও ছিল, হ্যাঁ। এবার বড় নবাব মানে আলিবর্দী খাঁ যখন মারা যান আমাদের 56 সালের 9 এপ্রিল ভোর 5টায়, তারপরে কিন্তু নবাব সিরাজ নবাব হলেন, 15 তারিখ অফিসিয়াল নবাব হলেন 15 এপ্রিল, এবং তিনি কিন্তু চেহেল সেতুন প্রাসাদ থেকে যে চেহেল সেতুন দরবার সেটা সম্পূর্ণ তুলে হিরাজিল প্রাসাদে আনলেন। এবং হিরাজিল প্রাসাদের ঐতিহাসিক গুরুত্ব সাংঘাতিক। এই প্রাসাদ ছিল নবাব সিরাজের একদম মানে ছায়াসঙ্গীর মতো একটা জিনিস, এবং এই প্রাসাদেই কিন্তু তিনি বাংলা, বিহার, উড়িষ্যা এই 3টে স্টেটের কোর্ট চালাতেন। এটা বিচারের জায়গা। আমরা যদি হাজারদুয়ারিকে কোর্ট হিসেবে সংরক্ষণ করি, তাকে যত্ন নিই, একটা গোটা বিল্ডিং দাঁড়িয়ে আছে বলে, তাহলে কেন হিরাজিল প্রাসাদ সংরক্ষিত হবে না? একদম কারণ হচ্ছে হাজারদুয়ারি টিকিটও তো সিরাজের নামেই বিক্রি হয়। হাজারদুয়ারিটা তো সিরাজকে অনুসরণ করেই দেখতে আসে সবাই দেখতে আসে, এসে পরে জানতে পারে যে না, এটা হাজার নবাব করেনি। একদম। এবং আর্কিটেকচার সম্পর্কে তো সবার ধারণা থাকে না। তো হিরাজিল ছিল মুঘল আর্কিটেকচারে বানানো, মানে ব্রাউন কালার এবং সাদা রঙের। আচ্ছা দিদি ভাই, এখানে আমার একটা ছোট্ট কথা আছে। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে, পশ্চিম বাংলা এবং পশ্চিম বাংলার বাইরে থেকে যারা আসেন যে নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ দেখতে যাব হাজারদুয়ারি, ওটা ভুল। ওটা নবাব, ওটা আসেন, ওটা দেখুন, ওটা তৈরি করেছিল হুমায়ুন শাহ। হাজারদুয়ারি যে এখন বর্তমান দেখতে পাচ্ছেন, ওটা তৈরি করেছিল হুমায়ুন শাহ। আর স্বাধীন নবাব যেটা তৈরি করেছিল, যে প্রাসাদ যিনি তৈরি করেছিলেন সেটা হচ্ছে এই জায়গাটা, যে জায়গাটা আজও অবহেলিত। আমাদের একটাই অনুরোধ যে এই জায়গাটার উপর একটু নজর দেওয়া হোক, তাই তো দিদি? একদম তাই। এবং এই জায়গাটা হাইকোর্টে মামলা চলছে, এই জায়গাটার প্রতি একটু নজর দেওয়া হোক। আমাদের মুর্শিদাবাদের ঐতিহ্য, গোটা বাঙালি জাতির ঐতিহ্য, গোটা ভারতবর্ষের ঐতিহ্য এই জায়গাটাই লুকিয়ে আছে ভাই। হিরাজিল প্রাসাদের ঐতিহাসিক গুরুত্বগুলো বলছি। প্রথমত হচ্ছে 3টে স্টেটের বিচার এখানে চলতো। এটা হচ্ছে মুর্শিদাবাদ রাজধানী এবং 3টে স্টেটের বিচারের জায়গা, এটা হিরাজিল, নাম্বার 1। নাম্বার 2, এইখান থেকে শেষবারের জন্য নবাব সিরাজউদ্দৌলা বেরিয়ে চলে গেছেন। নবাব সিরাজের একদম আত্মার সঙ্গে হিরাজিল প্রাসাদ, ঠিক আছে? সেখানে তার অনেকটা সময় কেটেছে জীবনের, এবং তিনি যথেষ্ট মানে হিরাজিল প্রাসাদকে কেন্দ্র করে সেই সময় কিন্তু একটা বেশ সেন্সেশন ছিল। কেন এত সুন্দর প্রাসাদ গোটা বাংলায় আর দুটো ছিল না। হিরাজিলকে সেই সময় ওয়ান্ডার বলা হতো। সেই হিরাজিল প্রাসাদে নবাব যখন চলে গেলেন এবং তাকে আনা হলো ফিরিয়ে, জাফরাগঞ্জে গিয়ে মারা হলো, তারপরে এই হিরাজিল প্রাসাদে, সেই প্রাসাদ যেখানে মির্জাফরকে হাত ধরে ক্লাইভ সিংহাসনে বসালেন এবং ভারতবর্ষে পরাধীনতার সূচনা,
এই হিরাজিল সাক্ষী। তারপর ভারতবর্ষে আস্তে আস্তে মীর কাসিম এলেন, আবার মির্জাফর দেওয়ানি লাভ হলো, দেওয়ানি লাভের পর ভারতবর্ষ পরাধীন হয়ে গেল, হিরাজিল প্রাসাদ মৌন নীরব। তারপর হিরাজিলকে ভাঙা শুরু হলো, নষ্ট করা শুরু হলো, যে সিরাজকে সরিয়ে দেওয়া হবে, সিরাজকে মনে রাখা যাবে না, সিরাজের স্মৃতি রাখা যাবে না, নিচটা মাটি কেটে কেটে হিরাজিলকে বসিয়ে দেওয়া হলো, ইট তুলে নিয়ে গিয়ে কেল্লা নিজামত চত্বরে প্রচুর বিল্ডিং হয়েছে, ঠিক আছে। তো এইগুলো করে করে হিরাজিলকে ধ্বংস করে দেওয়া হলো। তাও হিরাজিল শেষ হয়নি, এখনো 9 বিঘা 10 বিঘা জমিতে একদম মাথা উঁচু করে হিরাজিলের অংশ রয়েছে। তারপর ভারতবর্ষ স্বাধীন হলো, হিরাজিল সেটাও দেখলো, এবং স্বাধীনতা এলো নবাব সিরাজকে ভাঙিয়ে, তাকে জাতির প্রতীক বানিয়ে। তারপরে যখন স্বাধীনতা চলে এলো, তখন নবাব সিরাজকে বিক্রি শুরু হয়ে গেল, মুর্শিদাবাদের ট্যুরিজম শুরু হয়ে গেল নবাব সিরাজকে কেন্দ্র করে। আজকে তারিখেও ট্যুরিজম চলছে।